বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। আইসিজের রায়ের পর গাজায় হামলার তীব্রতা বাড়ালো ইসরায়েল। এরপর জানিয়ে দিব গাজা যুদ্ধে ইথিওপিয়ার নাগরিকদের বলির পাঠা বানিয়েছে ইসরায়েল। আরও জানিয়ে দিব ইসরায়েলি হামলায় সিরিয়া হিজবুল্লাহর 2 সদস্য নিহত। এরপর থাকবে সুখবর, ইতালির পার্লামেন্টে ফিলিস্তিনের পতাকা উড়ালেন সাবেক এমপি। আরও জানিয়ে দিব জেলেনস্কির মেয়াদ শেষ, সে অবৈধ বললেন পুতিন। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের জমি দখল করছে চীন, মোদির 56 ইঞ্চি বুক কোথায়, প্রশ্ন কংগ্রেস নেতার। আইসিজের রায়ের পর গাজায় হামলার তীব্রতা বাড়ালো ইসরায়েল। জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে শুক্রবার এক নির্দেশ দেয় যে ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলের রাফাতে অবশ্যই ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধ করতে হবে। জাতিসংঘের এই শীর্ষ আদালত তাদের রায় আরও বলে, মিশরের সঙ্গে গাজার সীমান্তে যে রাফা ক্রসিং রয়েছে সেটাও প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে মানবিক ত্রাণ প্রবেশের জন্য খুলে দিতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলার পরিপ্রেক্ষিতেই এই আদেশ দেয় আইসিজে। তবে আইসিজের রায়ের কয়েক মিনিটের মধ্যেই গতকাল রাফায় এক শরণার্থী শিবিরে সিরিয়াস হামলা চালায় ইসরায়েল। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, আইসিজের রায়ের পর গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। ওয়াফা নিউজ এজেন্সি ও আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজা পৃথক 2 হামলায় অন্তত 10 জন নিহত হয়েছে, আহত হয়েছে 17,000-এর বেশি। এর আগে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, গত 7 অক্টোবরের হামলার পর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করার জন্য রাফায় অভিযান চালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে 35,800 জন, সেই সঙ্গে আহতের সংখ্যা 80,000 ছাড়িয়েছে। অন্যদিকে 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয় 1,139 জন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র 2 সপ্তাহের লড়াই 9 লাখের বেশি ফিলিস্তিনি ঘর ছাড়া হয়েছে। তারা এখন পানি, খাবার, ঔষধ এবং আশ্রয়ের অভাবে দিন কাটাচ্ছে। গাজা যুদ্ধে ইথিওপিয়ার নাগরিকদের বলির পাঠা বানিয়েছে ইসরায়েল। বর্ণবাদের অস্তিত্ব এবং ইহুদিবাদী ইসরায়েলের শাসক গোষ্ঠীর বর্ণবাদী আচরণ এবং ব্যবস্থা বিশ্ব সম্প্রদায়ের কাছে অতি সুপরিচিত, এবং এই জাতিগত বৈষম্যের শিকার হওয়া সম্প্রদায়ের উদাহরণ হল স্বয়ং ফালাসার ইহুদিরা। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাসের জন্য অন্যান্য দেশ থেকে ইহুদিদের আকৃষ্ট করা ছিল ইসরায়েলি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মিশন। সামরিক অভিযানে ইহুদিবাদী শাসকদের পরাজয় ও ব্যর্থতার প্রধান কারণ ছিল মূলত ইসরায়েলি সৈন্যদের মধ্যে ভয়, আতঙ্ক এবং দুর্বল মনোবল। তাই এই দখলদার শাসক গোষ্ঠীর শাসনামলে ফালাসা ইহুদিদের ইথিওপিয়ান বংশোদ্ভূত, যাদের জীবনধারা এবং সামাজিক মর্যাদা ছিল খুবই নিম্ন স্তরে, তাদেরকে যুদ্ধের প্রথম সারিতে এবং সবচেয়ে বিপজ্জনক ফ্রন্টে মোতায়েন করা হয়। সাধারণভাবে অন্যান্য শ্বেতাঙ্গ ইহুদিরাই আফ্রিকান ইহুদিদের খুব বেশি পাত্তা দেয় না এবং বৈষম্য নির্বিশেষে, এমনকি তারা তাদের মানুষ হিসাবে ত্রুটিপূর্ণ বলে মনে করে। যেমন ইথিওপিয়ান কৃষ্ণাঙ্গ ইহুদিরা অধিকৃত ফিলিস্তিনি হাসপাতালে রক্ত দিতে গেলে শ্বেতাঙ্গ ইসরায়েলিরা তাদের রক্ত ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছিল এবং বিশ্বাস করে যে তাদের রক্তে সম্ভবত অনেক ভাইরাস রয়েছে। বেশিরভাগ শ্বেতাঙ্গ ইসরায়েলি ফালাসাদের ইহুদি বলে মনে করে না, তবে ইসরায়েলের শাসনের সবচেয়ে কঠিন সময়ে এসব বর্ণবাদী ইহুদিরাই কৃষ্ণাঙ্গ ইহুদিদেরকে বলির পাঠা হিসেবে ব্যবহার করছে। 1970 সালে ইহুদিবাদী শাসক গোষ্ঠী ফালাসাদের তাদের জনসংখ্যা বাড়াতে এবং ফিলিস্তিনি ভূমিতে অভিবাসন হতে উৎসাহিত করার জন্য ইহুদি হিসাবে স্বীকৃতি দেয়। ইসরায়েলি হামলায় সিরিয়ায় হিজবুল্লাহর 2 সদস্য নিহত। সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানিয়েছে, পশ্চিম সিরিয়ার শহর কোসাইরের কাছে বেশ কয়েকটি যানবাহনকে লক্ষ্য করে ড্রোন হামলা করেছে ইসরায়েল। এতে হিজবুল্লাহর 2 সদস্য নিহত হয়েছে। এছাড়া বেসামরিক কয়েকজন লোক আহত হয়েছে। শনিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পর্যবেক্ষক সংস্থার মতে হামলার পর আগুন ধরে যাওয়া যানবাহনগুলো লেবাননের সীমান্তের কাছে সিরিয়ার দাবা সামরিক বিমান ঘাঁটির দিকে যাচ্ছিল। তবে এই হামলার বিষয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, 2024 সালে এখন পর্যন্ত ইসরায়েলি ভূখণ্ড বা সিরিয়ার ভূখণ্ডে 41টি হামলা চালিয়েছে। পর্যবেক্ষকদের মতে এতে 12 জন বেসামরিক নাগরিক সহ মোট 153 জন নিহত হয়েছে। ইতালির পার্লামেন্টে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন সাবেক এমপি।
ইতালির পার্লামেন্টে ফিলিস্তিনের পতাকা উড়ালেন দেশটির সাবেক এমপি স্টেফানো আপুজ্জো। শনিবার আল জাজিরা প্যালেস্টাইনের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা হয় ভিডিওটি, যা সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মোবাইল ক্যামেরায় ধারণকৃত দৃশ্যে দেখা যায় রোমে পার্লামেন্ট ভবনের নিম্নকক্ষের জানালা টপকে কার্নিশে নেমে যান সাবেক এমপি স্টেফানো আপুজ্জো। হেঁটে হেঁটে চলে যান ব্যালকনিতে, সেখান থেকে নিজেই ঝুলিয়ে দেন ফিলিস্তিনের পতাকা। এখানেই শেষ নয়, বেলকনি থেকে চিৎকার করে ঝাড়লেন ক্ষোভ। তিনি বলেন, গণহত্যায় ইতালিয়ান অস্ত্রের যথেষ্ট ব্যবহার হয়েছে, গাজায় মৃত্যু হয়েছে ৩৫,০০০ ফিলিস্তিনির। জেলেনস্কির মেয়াদ শেষ, সে অবৈধ বললেন পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সময় শেষ, সে এখন আর বৈধ নয়। রাশিয়া ও ইউক্রেন শান্তি আলোচনায় বসতে চাইলে এটি একটি আইনি বাধা তৈরি করবে। বেলারুশ সফরের সময় একটি টেলিভিশন সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো তার পাশে ছিলেন। রাশিয়ার আগ্রাসনের ৩ বছরে ইউক্রেন সামরিক আইনের অধীনে রয়েছে। এই পরিস্থিতিতে জেলেনস্কি তার ৫ বছর অতিক্রম করলেও নির্বাচনের মুখোমুখি হননি। জেলেনস্কি ও তার মিত্ররা যুদ্ধকালীন একে সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের সঙ্গে মস্কো শান্তি সংলাপ শুরু করতে আগ্রহী, তবে সেই সংলাপ দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির নেতৃত্বাধীন সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে হবে না। সংবাদ সম্মেলনে পুতিন আরও বলেন, আগামী মাসে সুইজারল্যান্ডে শান্তি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আমার মনে হয় পশ্চিমা বিশ্বের এই সম্মেলন আয়োজনের মূল লক্ষ্য কিয়েভের বর্তমান শাসক গোষ্ঠীকে আন্তর্জাতিক বিশ্বে বৈধ বলে ঘোষণা করা, যে শাসক গোষ্ঠী ইতিমধ্যে সাংবিধানিকভাবে মেয়াদোত্তীর্ণ। এটি আসলে এক প্রকার PR কর্মসূচি, কিন্তু আইনগত বা বৈধ নথির ক্ষেত্রে এসব PR কর্মসূচির কোনো মূল্য নেই। এদিকে ইউক্রেন পার্লামেন্টের স্পিকার রুসলান স্টেফানচুক বলেন, যারা এই প্রেসিডেন্টের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে তারা দেশের শত্রু। 2019 সালে নির্বাচিত প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাংবিধানিক মেয়াদ শেষ হয়েছে গত 20 মে। তিনি অবশ্য গত বছর একটি ডিক্রি জারি করেছিলেন। সেই ডিক্রিতে বলা হয়েছিল, যতদিন ইউক্রেনে যুদ্ধ অবস্থা থাকবে ততদিন তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের পদে থাকবেন। সর্বশেষ জানিয়ে দিব, ভারতের জমি দখল করছে চীন, মোদির ৫৬ ইঞ্চি বুক কোথায়? কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার অভিযোগ করেছেন, চীন ভারতের জমি দখল করে বাড়ি ও রাস্তা তৈরি করছে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব। কোথায় তার ৫৬ ইঞ্চি বুক? হিমাচল প্রদেশের রোহরুতে একটি সমাবেশে একথা বলেছেন কংগ্রেস সভাপতি। কংগ্রেস নেতা বলেন, তার দল দেশের জনগণ ও সাংবিধানিক রক্ষার লড়াই করছে। লোকসভা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারলে ৩০ লাখ সরকারি শূন্যপদ পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। খাড়গে বলেন, আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন হতে সহায়তা করেছি। চীন আমাদের জমি দখল করে বাড়িঘর ও রাস্তা তৈরি করছে, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে নীরব। তার ৫৬ ইঞ্চি বুক এখন কোথায়? 2023 সালে বন্যার পর কেন্দ্র করে সরকার হিমাচল প্রদেশ সরকারকে সহায়তা দেয়নি। এই বিষয়ে অভিযোগ তোলেন কংগ্রেস প্রধান। তিনি বলেন, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখ বন্যার পরে কেন্দ্রের কাছে 10,000 কোটি রুপি সাহায্য চেয়েছিলেন, কিন্তু তিনি শুধু পাথর পেয়েছেন।